সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টক উইথ সিরাজ ইনসাইটের আজকের আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, বিশ্বের মানচিত্রে সিঙ্গাপুর ছোট্ট একটি দেশ। আয়তনে এটি বিশ্বের অনেক দেশের একটি শহরের চেয়েও ছোট, কিন্তু এই দেশটি আজ বিশ্বের অর্থনীতির একটা বিরাট বড় কেন্দ্র। বিশ্বের বহু দেশ, বহু কোম্পানি, বড় বড় ব্যাংক, বিভিন্ন রকমের প্রতিষ্ঠান এশিয়ার এই ছোট্ট দেশটিকেই তাদের এশিয়ার সদর দপ্তরে পরিণত করেছে। কিন্তু অবাক করার বিষয় হলো, মাত্র কয়েক দশক আগেও এই সিঙ্গাপুর ছিল একটি দরিদ্র দেশ এবং মূলত বন্দর নির্ভর একটি ভূখণ্ড। নিজস্ব প্রাকৃতিক সম্পদ ছিল না, জমি জমা ছিল একেবারেই সীমিত, এমনকি পানি পর্যন্ত আমদানি করতে হতো, কারণ অ্যাকচুয়ালি এটি একেবারেই সমুদ্র বেষ্টিত একটি দ্বীপরাষ্ট্র। তাহলে কিভাবে এই ছোট্ট দ্বীপরাষ্ট্রটি এত গরিব যে ভূখণ্ড ছিল তা এখন বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হলো? আজকের ভিডিওতে আমরা জানব সেই পরিবর্তনের গল্প। স্বাধীনতার শুরুতেই ছিল বড় চ্যালেঞ্জ। 1965 সালে সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার শুরুতেই তার সামনে বড় চ্যালেঞ্জ ছিল। অর্থনীতি খুবই ছোট, দারিদ্র্যে ভরা, জমি জমা সীমিত, শিল্প একেবারেই কম, বেকারত্ব অনেক বেশি, নিজস্ব বাজার বলতে একেবারেই ছোট, প্রাকৃতিক সম্পদ তেমন কিছুই ছিল না। অনেকেই মনে করেছিলেন এই ছোট্ট দেশটি তার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তার নিজের মতো করে একটি সুন্দর অর্থনীতি গড়ে নিয়ে টিকে থাকতে পারবে। তার অস্তিত্বই নাকি কোন সময় হুমকির মুখে পড়ে বা অস্তিত্ব মিশে যায়। কিন্তু সিঙ্গাপুরের নেতৃত্ব একটি বিষয় খুব পরিষ্কার করে বুঝেছিল। সিঙ্গাপুরের নেতৃত্ব মনে করেছিল তাদের কাছে যদি কোনো সম্পদ থাকে তাহলে সেটা হচ্ছে মানুষ, অর্থাৎ মানব সম্পদ, ম্যান পাওয়ার, যাই বলেন না কেন। সিঙ্গাপুরের নেতৃত্ব প্রথমেই ধরে নিয়েছিল, আমরা যদি দেশের জনগণকে, আমাদের এই জনশক্তিকে কার্যকর জনশক্তিতে, দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারি, তাহলে শুধু টিকে থাকা সম্ভব না, মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব। যে কথা আমি সবসময় বলি। সিঙ্গাপুরের নেতৃত্ব যখন তার জনশক্তি নিয়ে আশাবাদী হয়ে উঠল, তখন অর্থনীতির কঠিন পথের দিকে পা বাড়ালো। প্রথমে কি করলো? সিঙ্গাপুরকে বিশ্বের জন্য খুলে দিল। সিঙ্গাপুরের নেতৃত্ব বুঝেছিল যে শুধুমাত্র তাদের ছোট্ট বাজারের উপর নির্ভর করে বড় অর্থনীতি গড়ে তোলা যাবে না। তাই তারা বিদেশি বিনিয়োগকে স্বাগত জানালো, বিদেশি কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানালো, তাদের জন্য তৈরি করে দিল উন্নত অবকাঠামো, যেটা খুব গুরুত্বপূর্ণ। ব্যবসার জন্য একেবারে সহজ নিয়ম কানুন করে দিল। ফলে আমেরিকা, জাপান এবং ইউরোপের অনেক বড় বড় দেশ এই সিঙ্গাপুরে তাদের ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা এগুলো খুলতে শুরু করলো। শুরুতেই ইলেকট্রনিক্স সামগ্রী এবং উৎপাদন শিল্প বড় ভূমিকা রাখতে শুরু করলো। পরে সিঙ্গাপুর ধীরে ধীরে আর্থিক খাত, প্রযুক্তি ও লজিস্টিক্সের হাব হয়ে উঠল। জনশক্তিকে যেমন দক্ষ জনশক্তিতে পরিণত করলো, নিজেদের দেশকে খুলে দিল, তেমনি সিঙ্গাপুরের বন্দরকে তারা শক্তিতে পরিণত করার চেষ্টা করলো। সিঙ্গাপুরের সবচেয়ে বড় সুবিধা ছিল তার ভৌগোলিক অবস্থান। এটি এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের খুব গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের একেবারেই সাথে বা পাশে অবস্থিত। মালাক্কা প্রণালী, সিঙ্গাপুর এই সুবিধাটাকে কাজে লাগালো। তারা তৈরি করলো পৃথিবীর অন্যতম আধুনিক বন্দর ব্যবস্থা। আজ সিঙ্গাপুর বিশ্বের আধুনিক ট্রান্সশিপমেন্টের একটি অন্যতম প্রধান কেন্দ্র। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের পণ্য এখানে আসে, আবার এখান থেকে অন্য দেশে চলে যায়। সিঙ্গাপুরের বন্দর শুধু ব্যবসার মাধ্যম নয়, এটা পুরো অর্থনীতির
প্রাণ শক্তি হিসেবে এখন আবির্ভূত হয়েছে। সিঙ্গাপুর তার অর্থনীতির কর্মকাণ্ড পরিচালনার শুরুতেই জনশক্তিকে দক্ষ মানব শক্তিতে পরিণত করার চেষ্টা করলো। তারা তাদের শিক্ষার মান বাড়ালো, শিক্ষিতের হার বাড়ালো, শিক্ষিত জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে বিশেষভাবে মনোনিবেশ করলো। একই সাথে কথাও বলতে হবে, তারা শুধু শিক্ষিত মানুষ তৈরি করেনি, তারা তৈরি করেছে তাদের বাজারের প্রয়োজনে, তাদের শিল্পের প্রয়োজনে, তাদের অর্থনীতির প্রয়োজনে যেখানে যেমন মানুষ প্রয়োজন সেইভাবে দক্ষ মানুষ তৈরি করেছে। টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, ম্যানেজমেন্ট এর প্রত্যেকটা সেকশানে তারা তাদের মতো করে মানব সম্পদ গড়ে তুলেছে। ফলে দেশটি শুধুমাত্র সস্তা শ্রমের উপর নির্ভর না করে দক্ষতার উপর নির্ভরশীল একটি অর্থনীতি গড়ে তুলেছে। এবার যে প্রসঙ্গটা তুলব আমি, সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশের অর্থনীতি, আমাদের উন্নয়ন যখন আমরা আলোচনা করি তখন এই প্রশ্নটা, এই বিষয়টা সবচেয়ে বেশি ঘুরে ফিরে গুরুত্ব দিয়ে আমাদের সামনে আসে। সেটা হচ্ছে দুর্নীতি, সুশাসন। কোনো একটি দেশ তার অর্থনীতিকে এগিয়ে দিতে পারে না যদি দুর্নীতি রোধ করা না যায়, সুশাসন নিশ্চিত না করা যায়, প্রশাসনিক দক্ষতা যদি খুব ভালোভাবে প্রতিষ্ঠা না করা যায়। সিঙ্গাপুরের যে আজকের উন্নতি দেখছি তার একটি বড় দিক ছিল এই প্রশাসনিক দক্ষতা। সরকারি প্রতিষ্ঠানগুলোকে কার্যকর হওয়ার উপরে বা কার্যকর করার উপরে তারা বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে তো বলার অপেক্ষাই রাখে না যে কতটা কঠোর ব্যবস্থা নিয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন সেই রকমের ব্যবসা বান্ধব পরিবেশ করেছে, সেই রকমের সহজ আইন করেছে। বিদেশি কোনো বিনিয়োগকারী যখন আরেকটি দেশে বিনিয়োগ করতে যায় তখন সেই দেশের, মানে ধরুন আমাদের দেশে সিঙ্গাপুরের কোনো একজন বিনিয়োগকারী বিনিয়োগ করতে আসবেন, তাহলে তিনি শুধুমাত্র আমাদের সস্তা শ্রমও দেখবেন না, যে অল্প টাকায় লোকজনকে কাজ করানো যায়, এটা দেখবেন না। শুধু দেখবেন আমাদের প্রশাসনিক দক্ষতা কেমন, আমাদের আইন কেমন, আমাদের পরিবেশটা কতটা ব্যবসা বান্ধব, আমাদের এখানে দুর্নীতি কেমন, আমাদের এখানে রাজনীতির পরিস্থিতি কী, স্থিতিশীলতা কী, আমাদের জ্বালানি ব্যবস্থা কী, আমরা লাগাতার বিদ্যুৎ ব্যবস্থা দিতে পারি কিনা, আমাদের এখানে সুশাসন আছে কিনা, এই সমস্ত তারা দেখতে চায়। এমন বিনিয়োগকারীরা খুব বেশি করে দেখে আইন কেমন, নির্ভরযোগ্য, অর্থাৎ এই যে তিনি আইনের উপরে নির্ভর করবেন বা আইনের আশ্রয় যদি কখনো নেওয়ার প্রয়োজন থাকে তাহলে তিনি কি নির্ভর করতে পারবেন, এই প্রশ্নের উত্তর খোঁজেন। তিনি যে উদ্দেশ্যে আসছেন ব্যবসা, সেই ব্যবসাটা কতটা সহজ, অর্থাৎ ব্যবসার জন্য যে আইন, যে সিস্টেম, সরকারের যে সমস্ত পদক্ষেপ সেগুলো কতটা ব্যবসা বান্ধব, তার জন্য কতটা সুবিধাজনক, এই সমস্তগুলো খোঁজে। সিঙ্গাপুর বিশ্বে এই বিষয়গুলোতে একেবারে সহজ এবং সফল উদাহরণ। আমরা যে সিঙ্গাপুরের কথা বলছি, এই সিঙ্গাপুরের মডেল কি সব দেশে সম্ভব? আমরা যদি আর এক ধাপ এগিয়ে গিয়ে বলি, আমাদের বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার কোনো দেশ সিঙ্গাপুরের মতো কি হতে পারে? এর জবাবে বলতে হবে হ্যাঁ, হতে পারে, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একেবারে হুবহু কপি তো করা যাবে না, অর্থাৎ বাংলাদেশটাকে সিঙ্গাপুর বানানো যাবে না। কারণ তার ভূ প্রকৃতি, তার মানুষের চেহারা, তার মানুষের মন মেজাজ, মেন্টালিটি, চিন্তাভাবনা এবং পরিবেশ, এবং এখানকার পরিবেশ পরিস্থিতি, মানুষের চিন্তাভাবনা, মেন্টালিটি সম্পূর্ণ ভিন্ন। তবে মডেল অনুসরণ করে ডেভেলপমেন্টের একটা ভালো বিস্ফোরণ ঘটানো সম্ভব, একটা বড় রকমের পরিবর্তন আনা সম্ভব। সিঙ্গাপুর থেকে আমরা কিছু কিছু শিক্ষা নিতে পারি। এই কিছু কিছু শিক্ষা যে নেব সেইগুলোই কিন্তু আমাদের পরিবর্তনের জন্য বিরাট রোল প্লে করবে। কি কি শিক্ষা নিতে পারি? দক্ষ জনশক্তি তৈরি করা, শিল্পের বৈচিত্র্য আনা, অর্থাৎ এক রকমের শিল্প না করে বিভিন্ন রকমের বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা, লজিস্টিক্স হাব গড়ে তোলার চেষ্টা করা, লজিস্টিক্স অর্থাৎ বন্দর ব্যবস্থাপনা, এগুলো অনেক উন্নত করা। এর পাশাপাশি প্রশাসনিক দক্ষতা বাড়ানো, আমি একটু আগেই যেটা বলেছি, এটা খুব গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের সিঙ্গাপুর কেমন হতে পারে?
আমরা ভবিষ্যতের সিঙ্গাপুর কেমন হতে পারে এই কথা বলছি এই কারণে যে ভবিষ্যতের সিঙ্গাপুর যদি ওখানে যাই বা এমন একটা পর্যায়ে যাই, আমরা কি সেখানে যেতে পারবো বা আমরা কি সেখানে যাওয়ার কোনো ইচ্ছা আগ্রহ বা আশা পোষণ করব? আজকের সিঙ্গাপুর শুধু বন্দর এবং আর্থিক কেন্দ্র নয়, এটি প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, বায়োটেকনোলজি, ফিনটেক এ সমস্ত খাতেও সিঙ্গাপুর কিন্তু এখন ব্যাপক বিনিয়োগ করছে। বাস্তবতা হচ্ছে, আমরা শুরুতে যেটা বলেছিলাম যে সিঙ্গাপুর সামান্য ছোট্ট একটা ভূখণ্ড, কিন্তু এই ছোট্ট ভূখণ্ড তাদের ডেভেলপমেন্টের জন্য, তাদের কাজের জন্য, তাদের উন্নয়ন এবং উন্নতির জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায়নি, বরং তারা নিজেদের সীমাবদ্ধতাকে শক্তিতে পরিণত করেছে। যেমনটা আমি প্রায় সময় বলে থাকি, ইরানের উপরে আমেরিকা কত শত হাজার নিষেধাজ্ঞা দিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আজকে ৪৭ বছর ধরে একটা দেশ আমেরিকা, পাশ্চাত্য এবং আরব বিশ্বের বহু দেশের নিষেধাজ্ঞার শিকার, অথচ আজকে তারা কতটা নিজেদের শক্তির উপরে ভর করতে পারছে, নির্ভর করতে পারছে এবং কতটা উন্নতি করতে পারলে শুধুমাত্র সামরিক খাতে না, বিজ্ঞানের বিভিন্ন খাতে এই উন্নতিগুলো করতে হয়েছে। তারপরেই আমেরিকা এবং ইসরায়েলের মতো শক্তিকে টেক্কা দিচ্ছে। অতএব আরও সম্পদ আছে কিনা এ সমস্তর চেয়ে বড় কথা হচ্ছে ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি যদি কোনো জাতি পোষণ করে, তাহলে সেই জাতির উন্নয়ন অগ্রগতি ঠিকই রাখা খুব কঠিন ব্যাপার। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা শেষ করব। শেষের দিকে যে কথাগুলো বলবো তা হচ্ছে, সিঙ্গাপুরের গল্প আসলে একটি ছোট্ট দেশের বড় স্বপ্নের গল্প। প্রাকৃতিক সম্পদ ছাড়াও একটা দেশ কিভাবে উন্নতি করে, কিভাবে তার শিল্প, কিভাবে তার বিজ্ঞান, কিভাবে তার ব্যবস্থাপনা, কিভাবে তার উদ্ভাবন এগুলোর উন্নতি ঘটায়, তার একেবারে বাস্তব নমুনা, বাস্তব উদাহরণ হচ্ছে এই সিঙ্গাপুর। এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, দক্ষ মানব সম্পদ এবং দীর্ঘমেয়াদী চিন্তা। এগুলো সমন্বয় ঘটাতে পেরেছিল সিঙ্গাপুর। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য সিঙ্গাপুর থেকে যে শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে, উন্নয়ন শুধু সম্পদের উপর নির্ভর করে না, উন্নয়ন নির্ভর করে সেই সম্পদকে কিভাবে কাজে লাগানো যাচ্ছে, কতটা দক্ষতার সাথে কাজে লাগানো যাচ্ছে তার উপরে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। টক উইথ সিরাজ ইনসাইটে এই যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের উন্নয়ন, আমাদের করণীয় কি ইত্যাদি ইত্যাদি নিয়ে যে আলোচনাগুলো করছি, মূলত মূল লক্ষ্য হচ্ছে যে আমরাও কেন পারবো না, এই উদাহরণগুলো টেনে আনি, আমরা যাতে অন্তত কোনো একটা মডেল আমরা গ্রহণ করতে পারি, অনুসরণ করতে পারি। যে কোনো একটা মডেল, সিঙ্গাপুর, ভিয়েতনাম, চীন বা দক্ষিণ কোরিয়া, যে কোনো একটা মডেল গ্রহণ করলে কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা চলে আসে। এবং তারা যদি পারে, আমরা কেন পারবো না? তারাও মানুষ, আমরাও মানুষ, তারাও স্বাধীন দেশ, আমরাও স্বাধীন দেশ, আমরা পারবো না কেন? বরং আমার এই আলোচনায় ঘুরে ফিরে যে জিনিসটি খুব গুরুত্ব দিয়ে উঠে আসছে সেটি হচ্ছে মানব সম্পদ। আমাদের মানব সম্পদ আছে, এটাকেই দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে। এটা যদি করতে পারি, সুশাসন যদি নিশ্চিত করতে পারি, দুর্নীতি যদি ঠেকাতে পারি এবং বিদেশি বিনিয়োগ যদি আকর্ষণ করতে পারি, ব্যবসা বান্ধব পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের ডেভেলপমেন্ট খুব কঠিন কিছু না। আমরা প্রত্যাশা করব, আমরা আশা করব আজ এখন থেকেই শুরু হোক সেই সকল প্রচেষ্টা, যা দিয়ে বাংলাদেশ সত্যিকার অর্থেই বিশ্বের উন্নত এবং একটা অর্থনীতির রোল মডেলে পরিণত হতে পারে। আশা করি আলোচনা ভালো লেগেছে। যদি আলোচনা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সবশেষে মতামত দেবেন। আমরা বলছি মানব সম্পদ আমাদের গুরুত্বপূর্ণ সম্পদ। আসলে কি এই মানব সম্পদকে দক্ষ মানব সম্পদে পরিণত করা সম্ভব? আমাদের জন্য কি সেটা আসলে অসম্ভব নাকি সম্ভব? আপনারা মতামত দিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।